সব কিছুতে কান দিতে নেই। স্কুটারে স্টার্ট দিয়েই কি দিনই এমন সময় দেখি ওই বুড়ি একটু দূরে এসে দাঁড়িয়ে রইল। আমি কিছু বলার আগেই থুতু ফেলে বলল, থু, তুই ভালো ছেলা বটিস, তবে উ ভালো লয়, উয়ার কপালে দুঃখ আছে। বুড়ির কথাটা যে এত তাড়াতাড়ি ভুলে যাবে তা কে ভেবেছিল। আজকের আমাদের বিশেষ নিবেদন অভিক সরকারের লেখা ডাইনি বুড়ি। আপনারা শুনতে চলেছেন ডাইনি বুড়ির প্রথম পর্ব। কথক ও ভবতারণ চট্টোপাধ্যায়ের ভূমিকায় রয়েছি আমি অত্রি, সংগ্রামের ভূমিকায় তরুণ, ডাইনির ভূমিকায় সুদেষ্ণা, অন্যান্য চরিত্রে পর্বত, সুপ্রতিম, অনির্বাণ ও মেঘনা। শুরু হচ্ছে আজকের আমাদের বিশেষ নিবেদন অভিক সরকারের লেখা ডাইনি বুড়ি, পর্ব প্রথম। ভবতারণ চাটুর্যে ক্লাব ঘরে ঢুকেই থমকে গেলেন। চাটুর্যে মশাই এই পাড়ায় এসেছেন এই বছর দেড়েক হল। এই ক্লাবে তার আড্ডা জমে নিত্যই, কিন্তু আজকের মতো এত থমথমে আবহাওয়া আগে দেখেননি তিনি। যে ক্লাব ঘরে আড্ডা জমলে দূর দূর থেকে হইচই শোনা যায়, আজ সেখানে এত স্তব্ধতা। চাটুর্যে মশাই তক্ত বসে বসে একটু গলা খাঁকড়ে বললেন, কি ব্যাপার আজ সবাই এত চুপচাপ যে? সবাই একটু সরে সরে চাটুর্যে মশাইকে জায়গা দিল। ভজা হঠাৎ করে মুখটাকে ভেটকে বলল, কি আর করি বলুন, কেউ যদি ক্লাবে আসা স্তক গোটা সন্ধে ধরে কাঁদুনি গায়, হই হলো করার মেজাজ থাকে বলুন দেখি? এই রে, কার জীবনে এত দুঃখ শুনিয়ে? চাকরিটা ছেড়ে দেবো চাটুর্যে মশাই, আর সহ্য হচ্ছে না। সে কি, এই তো কদিন আগেই এই মেডিকেলের চাকরিটা পেলি, মাস চারেকেও তো হয়নি, এক্ষুনি ছাড়ার কথা ভাবছিস কেন রে? ঠিক এই মুহূর্তে ভজা খিঁচিয়ে উঠে বলল, বাবুর নাকি এসব খাটাখাটনি পোষাচ্ছে না। রোদে বৃষ্টিতে দৌড়াদৌড়ি, এই রেগুলার টার্গেটের প্রেশার, এসব নাকি ইনি নিতে পাচ্ছেন না। তারপর আবার বাবুর নাকি হাসপাতাল বা ওই নার্সিংহোমে ঢুকে ওই ওষুধের গন্ধে মনে হচ্ছে নিজেই যেন অসুস্থ হয়ে পড়বে। যত সব ঢং। চাটুর্যে মশাই মৃদু হাসলেন, তারপর বললেন, শোনো বিশু, চাকরিটা অমন বিনা কারণে ঝট করে ছেড়ো না। মেডিকেল লাইনে কাজ করা কিন্তু মহাপুণ্যের কাজে। কত লোকের রোগ শান্তি নিবারণ করো তুমি, কত লোকের প্রাণ বাঁচাও, কত লোকের আশীর্বাদও করাও বাবা। এইসব কি কম পাওয়া হে? বিশু গোঁজ হয়ে বসে রইল। সেই দেখে কথা ঘোরানোর জন্য ভজা বলে উঠল, আচ্ছা চাটুর্য মশাই, আপনিও তো শুনেছি সেলসের কাজ করতেন কিছুদিন, তা ওই মেডিকেলের লাইনে ছিলেন নাকি কখনো? না হে, দু এক জায়গায় ওই সেলসের চাকরি করে বুঝে গেছিলাম যে ওই লাইন আমার জন্য নয়। তারপর তো ওই সরকারি চাকরির পরীক্ষা দিয়ে একটা ওই জঙ্গল বিভাগের চাকরিতে ঢুকে পড়লাম। সেই চাকরি এত ভালো লেগে গেল যে আর ফিরে তাকাইনি। তবে আমার এক ঘনিষ্ঠ বন্ধু মেডিকেল লাইনে ছিল বটে, আর তার সঙ্গে আমার একটা আশ্চর্য গা ছমছমে অভিজ্ঞতা হয়েছিল একবার। তা কি বলো, শুনবে নাকি? ভজা ঝট করে চা আর ফুলুরির অর্ডার দিয়ে এলো। বিশু নিজে গিয়ে
জানালাটা বন্ধ করে দিল আর একটা মশার কয়েল জ্বালিয়ে এলো। আমরা ঘিরে বসলাম চাটুর্যমশাইকে। গলাটা খাঁকড়ে নিয়ে তার ফেমাস গল্প বলা শুরু করলেন চাটুর্যমশাই। তা যেটা বলছিলাম, অনেক দিন আগেকার কথা। তখনও বিয়ে টিয়ে হয়নি, সবে চাকরি পেয়েছি। পোস্টিং বাঁকুড়া বর্ধমান, অফিস দুর্গাপুরে। অফিসে অবশ্য কমই হাজিরা দিতে হয়, জঙ্গলে জঙ্গলেই কেটে যায় বেশিরভাগ সময়টা। একটা দোতলা বাড়ির একতলা ভাড়া নিয়ে থাকি আমি, বুঝলে। একটা ছোকরা, ওই ছোকরা নয়, ছোকরা গোছের ছেলের সঙ্গে থাকে আমার। রান্না বান্না করে, 5 মাস খাটে, এটা ওটা এনে দেয়, যা হয় আর কি। ঠিকই যেয়ে এসে দুবেলা বাসন মেজে দেয় আর ঘর ঝাঁটটার দিয়ে যায়। আমি চাকরি করি, জঙ্গলের সৌন্দর্যে ডুবে যাই একেবারে, আর শহরে ফিরে এসে আড্ডা মেরে বেড়াই। এমন সময় আলাপ হলো সংগ্রামের সঙ্গে। সংগ্রাম, ওই সংগ্রাম ছিল শ্যামবাজারের বনেদি রায়চৌধুরী বাড়ির ছেলে। পড়াশোনা ওই মিত্র ইনস্টিটিউট আর সিটি কলেজ, জানোই তো। চাকরি করে ওই একটি নামী ফার্মা কোম্পানিতে অ্যাজমা ডিভিশনের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিল, অর্থাৎ এমআর হিসেবে। এরিয়া ছিল ওই বাঁকুড়া, পুরুলিয়া আর বর্ধমান, হেডকোয়ার্টার দুর্গাপুর। তখন ওর ওই এলাকায় মাস 2 হয়তো হয়েছে। বয়সে আমার থেকে 5 বছরের ছোট হলে কি হবে, তবে বিলক্ষণ চুদুর ছেলে, বুঝলে। আর ওই 2-3 দিনের মধ্যেই বেশ মাখো মাখো আলাপ টালাপ জমে গেল। আলাপ হওয়ার আরও একটা কারণ অবশ্য দুজনেরই ঘোরাঘুরির নেশা। সারা সপ্তাহ দুজনে কাজে কমে ব্যস্ত থাকি, আর উইকেন্ড হলেই আশেপাশের জায়গা ঘুরে বেরোই। এই করে পুরো জঙ্গলমহল ঝাড়খণ্ডের 8 ঘন্টা পুরো ঘোরা হয়ে গেছে। তখন অবশ্য ঝাড়খণ্ড হয়নি, জায়গাটা বিহারের অংশ ছিল। একবার এরকমই ঘুরতে বেরিয়েছি, বুঝলে। তখন শীতকাল, ঘুরে বেড়ানোর জন্য আদর্শ সময় যাকে বলে। আমাদের এবারকার গন্তব্য পাঞ্চেত ড্যাম আর তার সংলগ্ন বন জঙ্গল। গাড়ি ঝুলছে তখন ওই 80-র ওপর, জানালার কাঁচ নামানো। জানালা দিয়ে দিব্যি একটা ফুরফুরে হাওয়া আসছে, অথচ সংগ্রামের মুখ দেখি ভার। হা ছাড়া কথাই বলছে না সে। কপালে চিন্তার ভ্রুকুটি, অন্যমনস্ক হয়ে আছে। একবার জিজ্ঞাসা করলাম, কি হলো গো? কিন্তু কিন্তু চাপাচাপি সার, ছেলে দেখি কিছুতেই কিছু বলে না। অবশেষে এক জায়গায় চা খেতে বসে ছোকরাকে চেপে ধরলুম। তবে তবে সে কি আর সহজ ছেলে? অনেক পীড়াপিড়ির পর না হয় মুখটা খুলল। তারপরেই জানতে পারলাম তার দুঃখের কারণ কি। কোম্পানি নাকি ছোকরার ওপর হঠাৎ করেই বিপুল টার্গেট চাপিয়ে দিয়েছে। সে নাকি 200% গ্রোথ ডেলিভারি করার মতো ভয়াবহ ব্যাপার। তা সে ছোকরা এক সপ্তাহ ধরে ওই পাগলের মতো ডাক্তার, হাসপাতাল, নার্সিং হোম, ওইসব ভিজিট ইত্যাদি করেও কিছু সুবিধা হচ্ছে না। এদিকে মানদেন সামনেই, টার্গেট না করতে পারলে
চোখে সর্ষে ফুল দেখা নিশ্চিত। ওর অবস্থা দেখে আমি ওকে একটা পথ বললাম। তার সেই সময় একটা সরকারি স্কিম ছিল, সরকার থেকে গ্রামে গঞ্জে ওষুধ সাপ্লাই করার জন্য ভিত্তিক মেডিসিনের হোলসেলার বানানো হতো। তা শুধু তাই নয়, সেই হোলসেলাররা রীতিমতো সাবসিডিও পেত সরকার থেকে। তার জন্য আলাদা একটা লাইসেন্স করতে হতো। তবে তখন সরকারের সঙ্গে এমআরদের ইউনিয়নের হেভি দোস্তি। তবে ফাঁক ফোকর জানা থাকলে অনেক ওই এমআরআই ওই চ্যানেল ধরে রুরাল মেডিসিন স্টকিস্ট বানিয়ে টার্গেট করে নিত। লাইসেন্স টাইসেন্স ওইসব কোনো ব্যাপার ছিল না। ইউনিয়ন বললেই লাইসেন্স, ইউনিয়ন বললেই ব্যবসা। তবে চাপ ছিল একটাই, সেক্ষেত্রে এমআর মশাইদের নিজেদের এরিয়ার গ্রামীণ এলাকা একেবারে নৌকোদর্পণে রাখতে হতো, নইলে ওই অডিট চলে চাকরি নট হতে বা বেশি সময় লাগতো না। আমার বদলানো রাস্তাটা শুনে ঘাড় নাড়ল সংগ্রাম। কথাটা কি আমার মাথায় আসেনি চাটুজ্জেদা? কিন্তু সবে 2 মাস হলো এখানে ট্রান্সফার হয়ে এসেছি, এখনও দুর্গাপুর বর্ধমানই ঠিকঠাক চিনে উঠতে পারলাম না। তারপর তো গ্রামগঞ্জের কথা ছেড়েই দিলাম। এই কদিনে 3খানা জেলার কোথায় কোথায় কোন কোন বনে বাজারে ঘুরবো আর স্টকিস্ট অ্যাপয়েন্ট করবো বলো তো? তা আমি মৃদু হেসে অভয় দিলাম। আরে ভাই, চিন্তা করছিস কেন? আমি তো আজই নাকি। যতদিনে কাজের সুবাদে জঙ্গল মহলের অনেক গ্রামগঞ্জই চিনে ফেলেছিলাম, ভাবলাম ছেলেটাকে একটু হেল্প করি। বেশি কিছু না, চেনা জানা জায়গায় নিয়ে যাওয়া, আলাপ করিয়ে দেওয়া, এই তো আর কি। আগেই বলেছি, তখন সবে শীতকাল শুরু হয়েছে। তোমরা জানো নিশ্চয়ই, বর্ষা শুরু আর শীতকাল, এই সময় আমার শ্বাসকষ্টটা বাড়ে। বছরেই এই দুটো সময়টাই অ্যাসমা পেশেন্টদের জন্য আতঙ্ক, অত্যন্ত প্রাণঘাতী ব্যাপার যাকে বলে। আমি এসব খুব ভালো করে জানি, কারণ আমার ঠাকুরদা ছিলেন ক্রনিক অ্যাসমার পেশেন্ট, প্রায়শই শ্বাসকষ্টে ভুগতেন আর কি। মাঝে মাঝে অবস্থা এমনই গুরুতর হতো যে অ্যাস্তালিনের ইনহেলারটা টানতে হতো, ডেরিফাইলিন ইঞ্জেকশনও দিতে হতো অনেক সময়। তাই অ্যাসমা পেশেন্টদের কষ্টের ব্যাপারটা বুঝি। বুঝলে, পাঞ্চেত ড্যাম থেকে ফিরে আসার পরের সপ্তাহতেই সংগ্রামকে নিয়ে চললাম রুরাল স্টকিস্টের খোঁজে। সঙ্গী আমার অনেক দিনের শোক দুঃখের ওই ল্যামব্রেটা স্কুটারটা। এই বুড়ি স্কুটারটা যে আমাকে কত সার্ভিস দিয়েছে তারই হত্যা নেই। এখনো দুর্গাপুর থেকে বাঁকুড়া বিষ্ণুপুর যাওয়ার সেই রাস্তাটার কথা মনে আছে। জঙ্গল যাওয়া রাস্তা, মায়ামেদুর রাস্তা। বড়জোড়া থেকে বেলিয়াতর হয়ে সোজা রাধানগরে ওঠে, সেখান থেকে জয়কৃষ্ণপুর হয়ে সোজা বিষ্ণুপুর। রাস্তায় একের পর এক ছায়া সুনিবিড় শান্তির নীর বাংলার গ্রাম। তাদের নামগুলিও বড় চমৎকার, কারসানি, হাসিগ্রাম, পাঞ্চাল ইত্যাদি আরো কত সব মধুর মধুর নাম। প্রথম থামলাম কারসানিতে। একটানা গাড়ি চালিয়ে গলাটা একেবারে শুকিয়ে গেছিল, তাই একটা ঝুবড়ি
আর তার সামনে মাটির উনুনে বসানো কেরলি নজরে আসা মাত্র স্কুটারটা দাঁড় করালাম। দোকানের সামনে একটা নড়বড়ে বেঞ্চ, সেখানে কয়েকজন স্থানীয় লোক বসে রাজা উছিন মারছিল। আমাদের দেখে সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে বলল, আসেন বাবু আসেন, এই বসেন, এখানে বসেন বসেন। আমরাও যথেষ্ট শহুরে গাম্ভীর্যের সঙ্গে ভাঙা বেঞ্চিতে অধিষ্ঠান করলাম। চার্লেরও বিস্কুট খেতে খেতে এদিক ওদিক তাকিয়ে মন প্রসন্ন হয়ে গেল। চারিদিকে উঁচু উঁচু শাল সেগুন গাছের সমারোহ। যতদূর চোখ যায় মাটি ছেয়ে আছে শুকনো পাতায়। বাতাসে বাতাসে একটা শিরশিরানি ভাব। রাস্তা দিয়ে আদিবাসী মেয়েদের দল মাথায় শুকনো কাঠকুটো চাপিয়ে নিয়ে যাচ্ছে। চায়ের দাম দিয়ে উঠে আসছি, এমন সময় একটা বুড়ি কাজে এসে দাঁড়ালো। মাথায় শন পাকানো চুল, সারা গায়ে কুকড়ে যাওয়া চামড়া, পরনে নোংরা শতচিহ্ন শাড়ি একটা। বুড়ি পোগলা মুখে একগাল হেসে বলল, ও ছেলেরা, একলা কি খাইয়ে লিলি? বুড়িটাকে কিছু দিবি লাই? বুড়িকে দেখে সংগ্রাম নাক কুচকাল। তার কারণ আছে জানি, ও একটু পিটপিটে ছেলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বরাবরই ভালোবাসে। অমন সনের দড়ির মতো চুল, নোংরা হাত পা আর ওই পিছুটি ভরা চোখ নিয়ে সামনে যদি কেউ এসে দাঁড়ায়, তাহলে এমনিতেই অভক্তি আসতে বাধ্য। সংগ্রাম বলল, এই বুড়ি, এই এই হ্যাট হ্যাট, যা এখান থেকে, হ্যাঁ যত সব। এসব কি অসভ্যতা হচ্ছে সংগ্রাম? এইভাবে কেউ কাউকে বলে? তা সংগ্রাম মুখটা বিচ্ছিরি ভাবে বেঁকিয়ে বলল, তুমি চুপ করো তো। এইসব ডাটি ফিলদি ফিকিরি টিকিরি দেখলেই না আমার গাটা বাবা ঘেন্না করে। আমি আর কিছু বললাম না। কারু পছন্দ অপছন্দ তো আমি বদলাতে পারবো না। 10টা টাকা দোকানিকে দিয়ে বললাম, শোনো, বুড়িমাকে কিছু খেতে দিও। সংগ্রাম হো হো করে হাসতে হাসতে বলল, এই দেখো কাকা, আবার টাকাটা যেন মেরে দিও না। দোকানি যেন কথাটা শুনে শিউরে উঠল। চাপা গলায় বিড় করে বলল, বাপ রে বাপ, ওই ডাইন বুড়ি টাকা মাইরা কি নিজের মরণটাই কে আনবে নাকি গো? তারপর আমাকে উদ্দেশ্য করে চাপা গলায় বলল, এই শোনেন বাবু, ওই আপনার ওই বন্ধুটাকে সাবধানে থাকতে বলবেন, ও বুড়ি সুবিধের লয় কিন্তু। এ কথায় তেমন আমল দিলাম না। গ্রাম্য লোকেদের অনেক কিছু ফালতু কুসংস্কার থাকে, আরে তা তো তোমরাও জানো। সব কিছুতে কান দিতে নেই। স্কুটারে স্টার্ট দিয়েই কি দিনই এমন সময় দেখি ওই বুড়ি একটু দূরে এসে দাঁড়িয়ে রইল। আমি কিছু বলার আগেই থুতু ফেলে বলল, থু, তুই ভালো ছেলা বটিস, তবে উ ভালো লয়, উয়ার কপালে দুঃখ আছে। বুড়ির কথাটা যে এত তাড়াতাড়ি ভুলে যাবে তা কে ভেবেছিল? হাসি গ্রাম আস্তে আস্তে বুঝলাম সত্যি কপালে দুঃখ আছে। অনেকক্ষণ থেকেই দেখছিলাম যে আকাশের মুখ ভারী ভার হয়ে রয়েছে। এবার জঙ্গল ছাড়িয়া খানিকটা খোলা রাস্তা।
যখনই দেখলাম খোলা রাস্তা, শীতের আকাশে অকালে জল ভরা মেঘ, বৃষ্টি হবে বলে মনে হচ্ছিল। গাড়ির গতিবেগটা বাড়াতেই হলো। এদিকে সময়টাও ভালো না, সন্ধে নেমে আসছে দ্রুত। এই সাইডে বা মাঝে মাঝেই রাস্তায় হাতিদের দল নেমে আসে, সেটাও একটা বড় চিন্তার কারণ। গাড়ি চালাচ্ছি বেশ জোরেই, একটু এগোলেই জয়কৃষ্ণপুরের জঙ্গল, তারপরেই বিষ্ণুপুর, বৃষ্টি, সন্ধে আর হাতি। তিনটের যে কোনো একটা নেমে আসার আগেই বিষ্ণুপুর পৌঁছতে হবে, এই হচ্ছে আমাদের দুজনের লক্ষ্য। কিন্তু এত করেও শেষ রক্ষাটা হলো না। ঠিক সন্ধ্যের মুখে নামলো প্রবল বৃষ্টি। আমরা তখন মাঝ রাস্তায়। শীতের বৃষ্টি যে কি মারাত্মক সে আর তোমাদের বুঝিয়ে বলতে হবে না। আমরা তড়িঘড়ি করে একটা মস্ত বড় নিম গাছের নিচে দাঁড়ালাম। এখনো দিব্যি মনে আছে দৃশ্যটা। স্কুটার বন্ধ করে দুই বন্ধু ভূতের মতো ভিজে চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছি। নিম গাছটা মস্ত বড়। অত বড় নিম গাছ এই অঞ্চলে চট করে দেখা যায় না। গোড়াটা বের দিয়ে কোমর সমান উঁচু করে পাথরে বাঁধানো। সেখানে উঠে জবু তবু হয়ে বসলাম আমরা দুজনে। অঝরে বৃষ্টি হচ্ছে, তাতে 10 হাত দূরের কিছু দেখা যায় না, এমন ধরো বৃষ্টি হচ্ছে। আমার যে খুব অসুবিধা হচ্ছে তা নয়, তবে সংগ্রামের অবস্থা ইতিমধ্যেই বেহাল। সে কলকাতার ছেলে, জন্মে গ্রামগঞ্জে এসব দেখেনি। জঙ্গল দেখার তো প্রশ্নই ওঠে না। তাকে দেখে মনে হচ্ছে যেন সাহারায় একলা আটকে পড়েছে, অথচ হাতে কোনো কম্পাস নেই। শীতে টকটক করে কাঁপছি আর ভাবছি, এখন বুনো হাতি চলে এলেই চিত্তের। এমন সময় কানে এলো সাইকেলের বেলের ক্রিং ক্রিং আওয়াজ। ডাইনে ঘাড় ঘোরাতেই দেখি সুপথ পেয়ে একটা লোক সাইকেল চড়িয়ে এদিকে আসছে। তোমরা হয়তো অনেকেই এটা জানো না, তখন সাইকেলের পিছনের চাকার সঙ্গে ছোট্ট একটা ডায়নামো লাগানো থাকতো, আর সামনে হ্যান্ডেলে লাগানো থাকতো একটা ছোট হেডলাইট। মানে ওই চাকাটা ঘুরলেই হেডলাইটটা জ্বলতো আর কি। গ্রামে গঞ্জের অন্ধকার রাস্তায় চলতে খুব কাজের জিনিস ছিল সেটা। এটাতেও দেখি তাই। বর্ষার অবিরল বাড়িধারার মধ্যে একটা ক্ষীণ আলো হেলতে তুলতে আমাদের সামনে এসে থাকলো। লোকটা বাঁকুড়ার উচ্চারণে আমাদেরকে জিজ্ঞাসা করলো, কি বাবুরা এখানে আটক হয়ে গেছেন নাকি? সংগ্রামকে দেখে মনে হলো যেন হাতে চাঁদ পেয়েছে। সে তরবর করে পুরো ব্যাপারটাই খুলে বলল, এমনকি কিসের খোঁজে এসে আটকে পড়েছে সেটাও জানালো সাতকাহন করে। লোকটার চোখ দুটো অন্ধকারের মধ্যেই জল জল করে উঠল। সাগ্রহে জিজ্ঞাসা করলো, ওষুধ বিকেন বাবু, শ্বাসের ওষুধ? তাহলে আমার সঙ্গে আসেন। আমি তো পুরোপুরি অবাক। অ্যাসমার ওষুধ বেশি শুনে লোকটার এত আনন্দিত হওয়ার কি হলো?
তবে ভাবনা চিন্তার আর সময় পেলাম না। লোকটা সামনের দিকে হাঁটা শুরু করতে সংগ্রাম আমার পেটে একটা কুনুইয়ের গুঁতো মেরে এগোতে লাগলো। আমি চাপা গলায় বললাম, সংগ্রাম, ও সংগ্রাম, এ কি, কোথায় যাচ্ছিস? কোথায়? জানা নেই শোনা নেই, একটা লোকের কথা শুনে তুই। চুপ করো তো, কোথায় আর যাবে? নিশ্চয়ই ওর বাড়িতে নিয়ে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজার থেকে কারো বাড়িতে বসা তো অনেক বেটার। তার কি অগত্যা, আমিও পেছন পেছন চললাম। লোকটা এমন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল যার মাথায় বড় বড় শাল গাছের দল শাখা প্রশাখা বিছিয়ে চাঁদোয়া বানিয়ে রেখেছে। ফলে অবিরাম ধারাপাত থেকে কিছুটা হলেও গা বাজিয়ে হাঁটতে থাকলাম। স্কুটারটা নিমতলার গাছের কাছেই রাখলাম। জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা হাঁটার পর হঠাৎ করেই সামনেই পরিষ্কার হয়ে এলো। ততক্ষণে বৃষ্টি প্রায় ধরে এসেছে। সন্ধ্যের নিভে আসা অন্ধকারের সামনে ফুটে উঠল একটা ছোট্ট গ্রাম। বড় জোর 10-20 ঘর বাসিন্দা। আর গ্রামের একদম সামনে একটা সাজানো গোছানো মাটির দোতলা বাড়ি, মাথায় ওই বা টিনের ছাউনি। এরকম বাড়ি বাঁকুড়ার গ্রামে গঞ্জে সচরাচর দেখা যায়। লোকটা সেই বাড়ির দাওয়ায় উঠে একটা হাঁকার বাড়ল। ও পোল্ট্রির মা, এই দেখ কারা এসেছেন, দেখ দেখ। একটু পরেই এক মহিলার অবয়ব দেখা গেল ঘরের দাওয়ায়। গলা অব্দি ঘোমটা টানা, পেছনে পেছনে একটা বাচ্চা মেয়ে, ওই বছর 10 বয়স হবে। দাওয়ায় একটা হ্যাচাক জ্বলছিল, তার আলোয় দেখলাম ভারী মিষ্টি দেখতে। বউটার পরনে ছিল ছাপা শাড়ি, মেয়েটার গায়ে একটা ওই ফুল ফুল আঁকা যে ফ্রকগুলো হয় সেটা। অল্প আলোয় দেখা যায় নিকানো উঠোন, পরিষ্কার পরিচ্ছন্ন। উঠোনের একধারে মস্ত ধানের একটা গোলা। ঘরের ভেতরেও হ্যাচাকের খানিকটা আলো এসে পড়ছে। তার মৃদু আলো জানালা পেরিয়ে উঠোনে দাওয়ায় এসে পড়েছে। বাড়ির পাঁচিল ঘিরে একটা ফণি মনসা নয়নতারার ঝোপ। এক কোনায় একটা করবি গাছ, তার গাবে একটা হাসনোহানা লতা উঠেছে। বাড়ির সামনে একটা ট্রাক্টর রাখা। সব মিলিয়ে একটা বেশ সম্পন্ন গৃহস্থের চিহ্ন লক্ষ্য করা যায়। সর্বত্র গ্রাম বাংলা চির পরিচিত একটা লক্ষ্মীশ্রী ছড়িয়ে আছে যেন চারি জায়গায়। গৃহস্বামীর আদেশে শুকনো গামছা এলো, তাতে গা মাথা মুছে উঠতেই দেখি স্টিলের গ্লাসে করে 2 গ্লাস গরম ধোঁয়া ওঠা চা। তোমরা তো জানো আমি চা খাই না, তাই সবিনয় প্রত্যাখ্যান করলাম। সংগ্রামী 2 গ্লাস চা একাই খেলো বললে হয়। চা শেষ হতেই লোকটা কাজের কথা পারল। ওই এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিল। টাকা পয়সার কোনো কমতি নেই। এখন চাষাবাদ ছাড়া ও অন্য কিছু ধান্দা বানির বন্দি বিক্রি খুঁজছে আর কি। এই এলাকায় ওষুধ বিশুদ্ধের দোকানপত্র তেমন বিশেষ নেই। বিপদে আপদে বিষ্ণুপুর বা বাঁকুড়াই ভরসা ছিল।
আচ্ছা, আপনারা কি আমাকে কোনো ওই ওষুধের সাপ্লাইয়ের ব্যবসা দিতে পারেন? এ তো দেখি মেঘনা চাইতেই জল। সংগ্রাম তো বাড়লে ঝাঁপিয়ে পড়ে সে লোকটার উপর। সে দরবার করে নিজের কোম্পানির ওষুধ কি কাজে লাগে সব ব্যাপারে বিস্তারিত জানালো তাকে। তারপর এই ব্যবসায় নামতে গেলে কত ইনভেস্টমেন্ট প্রয়োজন এইসব বোঝালো ওই লোকটাকে। লোকটা তুড়ি মেরে বলল, এই টাকার লগে চিন্তা করবে না বাপ। যে টাকা বলেছেন তার 3 গুণ টাকা সব সময় আমার খোঁচড়ে গুঁজা থাকে। বলেন এখনই বের করে দিব। সংগ্রাম ঘাড় নেড়ে হ্যাঁ বলার আগেই ভেতর থেকে গরম গরম লুচি তরকারি এলো। আমার যদিও বিশেষ ইচ্ছে ছিল না খাওয়ার, জানি না কেন কিছু আগে থেকেই কেমন যেন গাটা গুলোচ্ছিল। সেটা অবশ্য অনেকক্ষণ না খেয়ে থাকার জন্যও হতে পারে। তবে আশ্চর্য হলাম সংগ্রামকে সেই লুচি তরকারির কোগ্রাসে গিলতে দেখে। শ্যামবাজারের বনেদি রায় চৌধুরী বাড়ির একমাত্র শিবরাত্রির শোতে শ্রীমান সংগ্রাম কুমার, সে নাকি প্রপার প্লেস অ্যান্ড অ্যাম্বিয়েন্স না হলে কিছু খেতেই পারে না। সেও দেখলাম দিব্যি হাত না ধুয়ে মাটির দাওয়ায় বাবু হয়ে বসে ভারী তৃপ্তির সঙ্গে লুচি তরকারি খাচ্ছে। আচ্ছা, আমার সঙ্গে একবার চোখাচোখি হতে এক গালে হেসে সংগ্রাম বলল, এই তুমিও কিন্তু একবার খেয়ে দেখতে পারতে চাটুদা। ওফ, দুর্দান্ত টেস্ট মাইরি। হ্যাঁ, দেখবে কে দেখো একটু। সংগ্রামের লুচি তরকারি খাওয়া শেষ হলে আমরা উঠে পড়লাম। ততক্ষণে লোকটা রেশন কার্ড ইত্যাদি নিয়ে টিয়েও এসেছে। সংগ্রাম সেসব দেখে জানালো 2 দিন পরেই সব পেপার নিয়ে চলে আসছেও। লোকটা সেই নিম গাছ অব্দি আমাদের পৌঁছে দিল। স্কুটারটা সেখানেই ছিল যেমন রেখে গেছিলাম। পুরো রাস্তাটা সংগ্রাম আর লোকটা ব্যবসার ব্যাপারে বক করতে করতে এলো। ওই কি কাগজপত্র লাগবে, কত টাকা দিয়ে এই স্টকের লট কিনতে হবে, সেসব নিয়ে আলোচনা আর কি। বৃষ্টি থেমে গিয়ে আকাশ এখন পরিষ্কার। আমার বহু সুখ দুঃখের সঙ্গী ল্যাম্বরেটারটা একদিকেই মৃদু গর্জন করে উঠল। আমরা লোকটাকে টাটা করে স্কুটারে চড়ে বিষ্ণুপুরের দিকে রওনা দিলাম। এই ঘটনার পর প্রায় ওই সপ্তাহ 2 কেটেছে। ইতিমধ্যে অফিসের চৌহদ্দির মধ্যে আবির্ভূত হয়েছে কালান্তক 2nd কোয়ার্টার অডিটের দুন্দুবি ধ্বনি। সেই বজ্র নিগ্রসে আমাদের কান পাতা দেয়। সবাই চাকরি বাঁচানোর তাগিদে ঊর্ধ্বশ্বাসে ছোটাছুটি করছে। এমন সময় হঠাৎ একদিন অফিসের পিয়ন রমজান এসে বলল, আমার নামে নাকি একটা আর্জেন্ট ফোন কল এসেছে। কে যেন ফোন করে বলছে ভবতারণ চট্টোপাধ্যায়কে এক্ষুনি চাই, যে করেই হোক। খানিক বিরক্ত যে হলাম তা বলাই বাহুল্য। একে এই অফিসের কাজের চাপ, তার ওপরেই উৎপাত। খানিক বিরক্ত হয়ে রিসিভারটা কানে তুললাম। Who is this? Hello?
হ্যালো, হ্যালো, আমি অ্যাজমেটেক কোম্পানির দুর্গাপুরের ডিস্ট্রিবিউটর সুশীল আগরওয়াল বলছি। আপনি কি সংগ্রাম রায়চৌধুরীর বন্ধু ভবতারণ চট্টোপাধ্যায় বলছেন? কেন বলুন তো? দাদা, আজ আপনি একবার আমার অফিসে আসতে পারবেন? আপনার সঙ্গে কিছু কথা আছে, খুব জরুরি। কেন? আপনার সঙ্গে সংগ্রামের লাস্ট কবে দেখা হয়েছে একটু বলবেন? এই তো হপ্তা দুয়েক আগেই হয়েছিল। একসঙ্গে বিষ্ণুপুর গিয়েছিলাম, সেখান থেকে একটা রুরাল স্টকিস্টের খোঁজ নিয়ে এলাম। তারপর থেকে আমি আমার অফিসের কাজে এতই ব্যস্ত হয়ে পড়েছি যে, যাই হোক, কেন হয়েছেটা কি? সংগ্রাম ভালো নেই দাদা, একদমই ভালো নেই। আপনি একবার আমার অফিসে আসবেন প্লিজ। কেন বলুন তো? এনি প্রবলেম? আপনি আসুন না, ব্যাপারটা খুবই কমপ্লিকেটেড। ওর বাড়িতে বলতে ভরসা পাচ্ছি না। এদিক ওদিক খোঁজ খবর করে আপনার খোঁজ পেলাম, তাই ফোনটা করেই ফেললাম। কিছুক্ষণ দোনামোনা করে সিদ্ধান্তটা নিয়েই ফেললাম। সুশীল আগরওয়ালের স্টক পয়েন্ট বেনাচিতিতে আমার অফিস থেকে খুব বেশি দূরে পড়বে না। আমার স্কুটারে করে যেতে লাগবে ওই ঠিক মিনিট 20 মতন। আচ্ছা, সংগ্রাম কোথায় এখন? আমার প্রশ্ন শুনে অস্বস্তির সঙ্গে নড়ে চড়ে বসলেন সুশীল আগরওয়াল। সুশীলজির গোডাউনটা মেন রোড ছেড়ে একটু ভেতরের দিকে একটা গলির মধ্যে। একটা বিল্ডিং এর একতলা আর বেসমেন্ট নিয়ে বসেছিলাম একতলার অফিস ঘরেই। প্রায় অন্ধকার ঘরটার অর্ধেক জুড়ে আছে দুটো টেবিল আর কোটা 3 চেয়ার। একপাশে একটা মানুষ সমান উঁচু লোহার ক্যাবিনেট, তার ওপর ধুলোটে কাগজের ফাইল ঢাই হয়ে আছে। ঘরের কোণে একটা নিচু প্লাস্টিকের টুলের ওপর জলের কুঁজো রাখা। আমি আর সুশীলবাবু ছাড়া ঘরের মধ্যে আছে আরও দুটো ছেলে। বোঝা যায় যে এরা এই ডিস্ট্রিবিউশন হাউসের কর্মচারী। দেওয়ালে একটা কালো রঙের হোল্ডারে লাগানো একটা হলুদ বাল্ব ঘোলাটে চোখে তাকিয়ে আছে আমাদের দিকে। সেদিকে তাকিয়ে শীতের মিঠে রোদটাও কেমন যেন শিরশির করে উঠল। খানিক ইতস্তত অস্বাচ্ছন্দ্যের মধ্যে সুশীল আগরওয়াল বলে উঠলেন, সেটাই তো সবচেয়ে বড় রহস্য দাদা। সংগ্রাম যে কোথায় সেটাই কেউ জানে না। কেউ জানে না মানে? ওর ভাড়া বাড়িতে একবারও খোঁজ টোজ নেননি নাকি? নিয়েছিলাম দাদা, ওখানেও নেই। তার মানে আচ্ছা, লাস্ট কবে দেখেছেন ওকে? এই 10-12 দিন আগে আমার অফিসেই। তারপর আর দেখা পাননি? না। তাতে এত বিচলিত হওয়ার কি হলো? ইনফ্যাক্ট বিষ্ণুপুর থেকে ফিরে আসার পর ওর সঙ্গে আমারও যোগাযোগ হয়নি। হতেই পারে কলকাতা গেছে কোনো আর্জেন্ট মেসেজ পেয়ে, সে ফ্যামিলি ম্যাটারও হতে পারে, বা অফিসের কোনো কাজেও যেতে পারে। সুশীলবাবু মাথা নাড়লেন। না দাদা, সংগ্রাম অফিসের কাছে কলকাতা যায়নি। কলকাতা অফিসে খোঁজ নিয়েছি। কিছু বললাম না। সুশীলবাবুর দিকে নিষ্পলকভাবে তাকিয়ে রইলাম। সংগ্রাম ওর কলকাতার বাড়িতেও যায়নি। ওর বাড়ির ঠিকানা, ফোন নাম্বার আমি জানি। একবার ওর কলকাতার ঠিকানায় লেখা একটা চিঠি আমার অফিসেই রিডাইরেক্ট হয়ে এসেছিল। তাতে ওর বাড়ির ফোন নাম্বার লেখা ছিল। সেই নাম্বারে কল করে জানলাম যে গত 1.5 মাস সংগ্রাম বাড়ি যায়নি, আর গত 2 হপ্তাহ ধরে যোগাযোগও নেই।
আলোটা একটু নিভু নিভু হয়ে এলো। বাইরে মরা শীতের হাওয়া। জানি না কেন আমার গায়ে একটু কাঁটা দিয়ে উঠল এবার। সুশীল আগরওয়াল আরো একটু ঝুঁকে এলেন। আপনাকে আরও কয়েকটা কথা বলা খুবই জরুরি দাদা, তাই তো আপনাকে ডেকে আনা। সব প্রশ্ন চোখে চেয়ে রইলাম। যেদিন আপনি আর সংগ্রাম ফিরে এলেন বিষ্ণুপুর থেকে, তার পরের দিনের ঘটনা। সংগ্রাম এখানে এসেছে সকালে, দিনের টার্গেটটা একবার দেখে নিয়ে বেরোবে। এমন সময় বললাম, কাল নাকি তোমার কোন বন্ধুর সঙ্গে রুরাল স্টকিস্ট খুঁজতে গিয়েছিলে, কিছু হলো তার? পেলে কাউকে? শুনে সংগ্রাম খানিক ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ, একজনের সঙ্গে দেখা হলো বটে, খুব ভালো পার্টি, পয়সাওয়ালা লোক। কাল যাব ওই কাগজপত্রগুলো আনতে। কি হে আপাচ্ছ কেন, দৌড়ে এলে নাকি? আরে তেমন কিছু না, ওই কাল বৃষ্টিতে ভিজে বুকে একটু সর্দি বসেছে, আর কিছু না। রাতে গরম জলে দুপে রাম মেরে দেব, সব সেট হয়ে যাবে। তার পরের দিন শুনলাম সংগ্রামের নাকি জ্বর এসেছে। আমি শুনে ছটফট একটা ছেলেকে দিয়ে কয়েকটা ওষুধ পাঠিয়ে দিলাম। একা থাকে তো, বাড়িতে খাবার দেওয়ারও কেউ নেই, তাই রান্না করেও পাঠালাম। শুনে আবার নিজেকে একটু অপরাধী লাগলো ভাইয়া। সেদিনের পর থেকে কাজের চাপে ছোকরার আর বিশেষ খবর টবর নেওয়া হয়নি, অথচ বন্ধু হিসেবে এসব আমারই করার কথা। বললাম, তারপর কি হলো? সংগ্রামের সেরে উঠতে সময় লাগলো দিন 5-6। এই কদিনে আমার অফিসে একটা ছেলে আছে, নাম মানস। তার হাত দিয়ে নিয়মিত ওকে ওষুধ খাবার পাঠিয়ে গিয়েছি। শেষের দিন মানস এসে একটা অদ্ভুত কথা বলল। এই কদিন নাকি সংগ্রাম ওষুধ খাবার কিছুই ওর হাত থেকে নেয়নি, দরজার আড়াল থেকে নাকি বলেছে বাইরে রেখে যেতে। এমনকি কথাও বিশেষ কিছু বলেনি। আমি ভাবলাম হবেই বা কি, সর্দি কাশি, ভয়ানক ছোঁয়াচে রোগ, তাই হয়তোই সতর্কবার্তা। সংগ্রাম কাজে জয়েন করলো আজ থেকে ঠিক এই 1 সপ্তাহ আগে। দেখলাম একদম পুরো ফিট। অসুখ থেকে ফিরে ছোকরা একেবারে চনমনে, একদম ঝরঝরে হয়ে উঠেছে। আমারও দেখে ভালো লাগলো। আমি পরের দিনই সংগ্রাম আর মানুষকে ওই লোকটার খুঁজে পাঠিয়ে দিলাম। দুজনে যখন ফিরে এলো তখন মানুষের ধুম জ্বর, আমার মেজাজ গেল বিগড়ে। একে তো শুনলাম দুজনের তন্ন তন্ন করে খুঁজেও নাকি লোকটার ঘর বাড়ির খোঁজ পায়নি, তার উপর মানুষ অসুস্থ। মানুষ হচ্ছে আমার ডান হাত, ও বসে যাওয়ার মানে আমার কাজকর্মের ভয়ানক ক্ষতি। রাগের মাথায় দুটো কথা শুনিয়ে দিলাম সংগ্রামকে। একে তো টার্গেট কীভাবে হবে তার কোনো রাস্তা দেখাতেই পারছে না, এমন এক স্টকিস্টের খোঁজ নিয়ে এলো যার ঘর বাড়ির কোনো পাত্তাই খুঁজে পাওয়া গেল না। এদিকে সেই বুনো হাঁসের পিছনে ছুটে আমার সবচেয়ে কাজের ছেলেটাই বসে গেল। রাগ হবে না? সংগ্রাম মাথা নিচু করে পুরোটাই শুনছিল, একটাও কথা বলেনি। আমার কথা শুনে একবার খসখসে সুরে বলল, ওষুধ দাও সুশীলা, ওষুধ। এই এক গাদা ওষুধপত্র দিয়ে খাবার দাবার দিয়ে ঠিক করলাম ছেলেটাকে, তার জন্য একটা শুধু ধন্যবাদও জানালো না। মানুষকে কোথায় না কোথায় নিয়ে গিয়ে অসুস্থ করে এলো। এখন আমার উপরেই চোটপাট, টার্গেট কী হবে তার ঠিক নেই। এখন নিজেই মাঝখান থেকে অসুস্থ হয়ে পড়ে রইলি। এখন ওষুধ চাই বলে চোটপাট করছিস, যা দেবো না তোকে ওষুধ। শুনে মাথা নাড়লাম। বটেই তো, সুশীল আগরওয়াল ব্যবসায়ী মানুষ, ব্যবসার ক্ষতি হলে তার রাগ করার হক আছে বই কি। আচ্ছা, সংগ্রাম কি বলল? সেটাই তো সবচেয়ে অদ্ভুত কথা চ্যাটার্জি সাহেব। আগেই বলেছি, আমার বকাবকি করার সময় সংগ্রাম একেবারেই চুপচাপ ছিল, একটা কথাও বলেনি। আপনি যে চেয়ারটায় বসে আছেন ঠিক ওই চেয়ারটাতেই বসেছিল মাথা নিচু করে, যেইভাবে হেডমাস্টারের বকা শুনে মাথা নিচু করে থাকে ছাত্ররা, ঠিক সেই রকম। আমার শেষ কড়া কথাগুলো শুনে চোখ তুলল আমার দিকে। আমি চমকে গেলাম। ঘরের আলোটা ঠিক এমন সময় ভোল্টেজ কমে গিয়ে একটু নিভু হয়ে এলো। হঠাৎ করে সিটটাও একটু বেড়ে গেল, কেমন যেন অজান্তেই আমার গলার স্বর নেমে এলো। তা কি বললো সংগ্রাম? কি বলবো দাদা, সংগ্রামকে আমি ওই অবস্থায় কখনো দেখিনি। চোখ দুটো একদম পুরো লাল টকটকে, নাকটা বুনো মোষের মতো ফুলে উঠেছে,
ঠোঁটের কোণে ফেনা। ছেলেটার গলা হঠাৎই যেন পাল্টে গেল। একটা অজানা ঘষা ঘষা গলায় বলল, ওষুধ চাই আমার, ওষুধ দে, ওষুধ দে। বলতে লজ্জা নেই দাদা। ঠক করে বুকের মধ্যে একটা ভয়ের ঝাপটা এসে লাগলো। মনে হলো যে সংগ্রামকে আমি চিনি এই সেই সংগ্রাম নয়। ওর মধ্যে কিছু যেন একটা ভর করেছে, খুব ভয়ের কিছু একটা, খুব খারাপ কিছু একটা। তবু তারই মধ্যে বললাম সাহস জুটিয়ে, কিসের ওষুধ চাইছিস? যা, দেব না তোকে কোনো ওষুধ। আমাকে ওষুধ দিবি না? হ্যাঁ, তাহলে দেখ দেখ তোর কি করি দেখ। জানি না সুশীল বাবুর বলা কথাটার মধ্যে কি ছিল। স্পষ্ট বুঝলাম আমার ঘাড়ের রোয়া দাঁড়িয়ে গেছে। শুকনো গলায় বললাম, আচ্ছা। তারপরেই ছেলেটা দুমদাম করে চেয়ার উল্টে বেরিয়ে চলে গেল। আর তার কোনো পাত্তা নেই। ওর ফ্ল্যাটে তালা বন্ধ। অফিসে, বাড়িতে খোঁজ নিলাম, সেখানেও কেউ জানে না সংগ্রাম কোথায়। কোম্পানির অফিসে বা ওর বাড়িতেও বলতেও পারছি না কেসটা কি। তা ওর বসকে তো নিশ্চয়ই চেনেন, তা কে জানাননি? ওর বস মুখার্জি সাহেব আমি ভালো করেই চিনি। খুব কড়া লোক, হাতে মাথা কাটেন। তাকে তো কিছু বলাই যায় না। সংগ্রামের খোঁজ পাওয়া যাচ্ছে না শুনে হয়তো চাকরিটাই খেয়ে নিলেন। বেকার বেকার কেন সেই পাপের ভাগিদার হই। আর ওর ফ্যামিলি? প্রশ্নটা করেই বুঝলাম ভুল করেছি, কারণ ওর পরিবার সম্পর্কে আমি কিছুই জানি না। অথচ ওর বন্ধু হিসেবে আমারই সমস্তটা জানা উচিত ছিল। এবং এই প্রথম অনুভব করলাম যে আমাদের সম্পর্কটা কতটা অগভীর ছিল। আমরা পরস্পরের সঙ্গে আলাপ করেছি, হাসি ঠাট্টা করেছি, একসঙ্গে ঘুরতেও গেছি, সপ্তাহান্তে মদের আসর বসিয়েছি, কিন্তু একে অন্যের জীবন সম্পর্কে জানার চেষ্টাই করিনি। সুশীল আগরওয়াল অবশ্য এত কিছু খেয়াল করলেন না। তিনি আনমনে বলতে লাগলেন, আপনি নিশ্চয়ই জানেন সংগ্রামের তিনকুলে আত্মীয় বলতে একমাত্র ওর মা। বাবা মারা গিয়েছে অনেক দিন, ভাই বোন কেউ নেই। এও নিশ্চয়ই জানেন যে ওরা অনেক পুরনো বনেদি বাড়ির পরিবার। এককালে নদিয়া 24 পরগনা জুড়ে বিশাল জমিদার ছিল। এখনও শ্যামবাজারের মোড়ে ওদের মস্ত বড় বাড়ি। যদিও সে বাড়ি এখন ছোট বড় মেজ সব শরিকদের মাঝে ভাগাভাগি হয়ে গিয়েছে। সংগ্রামের মা দুটো ঘর নিয়ে একাই থাকেন। আমার কাছে সংগ্রামের মায়ের ফোন নাম্বারটা ছিল, কিন্তু সত্যি বলতে কি ওকে ফোন করার সাহস হয়নি। বয়স্ক মহিলাকে উতলা করে কি লাভ? সংগ্রাম কোথায় আছে তার উত্তর তো আমার নিজের কাছেই নেই। তা আগরওয়াল বাবু পুলিশ টুলিশে খবর টবর দেননি কেন? প্রশ্নটা শুনে সুশীল আগরওয়ালের মুখে অস্বস্তি আর ভয়ের ছায়া খেলে বেড়াতে লাগলো। আর আমি এই প্রথম অনুভব করলাম যে সুশীল বাবুর গল্পের মধ্যে একটা মস্ত ফাঁক থেকে গেছে। আর সেই ফাঁকে অত্যন্ত অস্বস্তিকর কিছু একটা আছে যা লোকটা বলতে চাইছে না। আমি আবারও জিজ্ঞাসা করলাম, পুলিশে খবর দেননি কেন? সুশীল আগরওয়াল কোনো কথার উত্তর দিল না। উঠে আমার হাত টেনে বললেন, আসুন না একবার। সুশীল বাবুর কাছে সমস্তটা শোনার পর মনে হলো সংগ্রামের বাকি প্রশ্নের উত্তর দেবে বিষ্ণুপুর। কেমন লাগলো আজকের প্রথম পর্ব? অবশ্যই সেটা কমেন্ট করে জানান। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে
ডাইনিপুরীর দ্বিতীয় পর্ব নিয়ে।